প্রস্তর, যার অর্থ পাথর। তবে এই পাথর যে সে পাথর নয়, একেবারে প্রাগ ঐতিহাসিক যুগের পাথর। তাই নিয়েই আজকের গল্প, প্রস্তর রহস্য। কি এই পাথর, যাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে? আসুন শুনে নেওয়া যাক অভীক সামন্তের লেখা প্রস্তর রহস্য। গল্প পাঠে ও সুদীপের ভূমিকায় রাজকুমার দাস, অন্যান্য চরিত্রে অভীক সামন্ত। এই নিয়ে পরপর 3 দিন রাত্রে ভালো করে ঘুমোতেই পারছে না সুদীপ। রাত ঠিক 2টোর পরে ঘুমটা ভেঙে যাচ্ছে। মাথার কাছে টেবিলটাতে যে জিনিসটা রয়েছে সেটাই ঘুমটা ভাঙাচ্ছে। জিনিসটা আর কিছুই নয়, একটা লম্বাটে পাথর। ঠিক রাত 2টোর পর পাথরটা যেন নড়ে ওঠে, ঠক ঠক করে কেঁপে ওঠে পাথরটা। প্রথম 2 দিন সে আমলই দেয়নি, কিন্তু তৃতীয় দিন শুনল সেই শব্দটা। পাথরটা যেন কেঁপে কেঁপে উঠছে। বিজ্ঞানের ছাত্র সে, তাই কিছুতেই অন্ধবিশ্বাস মানতেই মন চায় না। কিন্তু এভাবে ঘুম ভেঙে গেলে কার আর ভালো লাগে? জিনিসটাকে ভোপাল থেকে নিয়ে এসেছিল সে। অফিসের কাজে 2 দিন ভোপালে একটা কনফারেন্সে গিয়েছিল সুদীপ। সর্বমোট 3 দিনের কনফারেন্স। সেই গতানুগতিক ব্যাপার, কিভাবে কোম্পানির বিক্রি বাড়াতে হবে, কি কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, এইসব আর কি। তৃতীয় দিন সকালে ওর একটা প্রেজেন্টেশন ছিল, কিভাবে ওরা কোভিডের প্যান্ডেমিকের সময় ওয়ার্ক সিস্টেমে বেশি করে কাজ তুলে নিয়েছিল, এইসব ব্যাপার নিয়েও বলছিল। প্রত্যেকের প্রেজেন্টেশন শেষ হওয়ার পর কনফারেন্স শেষ হলো। সুদীপ ভাবল, আজই তো শেষ, তাই এবেলা কাছে পিঠে কোথাও ঘুরে আসা ভালো। কাল ভোরের ফ্লাইট। এখানে বলে রাখা ভালো, সুদীপ রায় কলকাতার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করে। প্রত্যেক বছর ভারতবর্ষের বিভিন্ন শহরে সমস্ত শাখা থেকে কোম্পানি রিপ্রেজেন্টেটিভরা তাদের প্রোগ্রেস রিপোর্ট সেই কনফারেন্সে প্রেজেন্ট করে। এবছর সে এসেছিল কারণ কোম্পানির ম্যানেজার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। মাত্র 2 দিনের নোটিশে তাকে এখানে আসতে হয়। সুদীপ ব্যাচেলর, তাই পরিবার নিয়ে আসার প্রশ্নই নেই। বাকি কলিগরা তাদের পরিবার নিয়ে এসেছে, তাই সবাই টুকটাক যে যার মতো বেরিয়ে পড়ল। এমনিতে ভোপাল শহরটা বেশ ছিমছাম, ছোট বড় অনেকগুলো হ্রদ রয়েছে। তবে প্রধান হ্রদ ভোজতালকে কেন্দ্র করেই শহরটি গড়ে উঠেছে। এছাড়াও ভোপালে দেখার মতো অনেক কিছু রয়েছে, যেমন মিউজিয়াম, চিড়িয়াখানা। এগুলো কলকাতাতেও আছে, তাই সুদীপের দেখার ইচ্ছে ছিল না। ও প্রথমে ভাবল যেখানে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছে সেখানে যাবে, কিন্তু যেখানে শত শত মানুষের মৃত্যু হয়েছে সেখানে যেতে মন চাইল না। ইন্টারনেট থেকে কাছাকাছি ভিজিটিং সাইট খুঁজে দেখল। 30 কিলোমিটার দূরে রয়েছে একটি বিশেষ ইউনেস্কো হেরিটেজ সাইট, ভীমবেটকা। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল স্কুলের ইতিহাস বইয়ের প্রথম দিকের চ্যাপ্টারে গুহাচিত্রের ছবি দেওয়া থাকতো। তার জায়গাটা তো এটাই। হাইওয়ে দিয়ে গাড়ি সাঁই সাঁই করে ছুটছে। 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেল। হাইওয়ের ধারে সাইনবোর্ডে লেখা, ভীমবেটকা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 3 কিলোমিটার। গাড়ি ডান দিকের একটা সরু রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকতে লাগলো। একটা ব্যাপার লক্ষ্য করলো, দুদিকে টিলাগুলো কালো কালো পাথর দিয়ে তৈরি, যেন কেউ পাথরের উপর ঘন কালো রঙের প্রলেপ দিয়ে রেখেছে। তার ওপারে জঙ্গল, তবে খুব একটা ঘন নয়। গাড়ি একটা চওড়া জায়গায় এসে থামলো। এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। একটু এগিয়ে যেতেই
একজন গাইড এগিয়ে এলো, বলল, গাইড নিতে চাইলে বলবেন। সুদীপ ভাবল, কর্পোরেট জগতে কাজ করতে করতে ইতিহাস তো কবেই ভুলে গেছে, তাই গাইড নিয়েই নেওয়া যাক। গাইড একটা একটা করে গুহার সামনে নিয়ে যাচ্ছিল, আর তার গায়ে বিভিন্ন গুহা চিত্র দেখাচ্ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন আদিম মানুষেরা তাদের দেখা ঘটনা, জীবজন্তু, মানুষজনদের ছবি, পাথর ও চুন, পশুর চর্বি ইত্যাদি দিয়ে কিভাবে এঁকেছিল তা তন্ময় হয়ে দেখছিল সে। গাইড কী সব বলেছিল তার সবটা মনে নেই, কিন্তু তার বারবার মনে হতে লাগলো সে আগেও মনে হয় এখানে এসেছে। ঠিক তখনই সামনের গুহার নিচের দিকের কোটরে জিনিসটা সে পায়। গাইড তার কাজ শেষ হলে চলে গেল, কিন্তু ও গেট থেকে আবার ফিরে আসলো। সিকিউরিটি গার্ডকে বলল ভেতরে মানিব্যাগ ফেলে এসেছে। সন্ধে হয়ে এসেছিল এদিকটাই, তাই লোকজন তেমন ছিল না। গার্ড পাথরের একটু আড়াল হতেই চটপট গুহায় ঢুকে কোটর থেকে জিনিসটা সে বার করে আনলো। একটা হাতের চেটোর মাপের লম্বাটে পাথর, সামনেরটা ছুঁচলো করা হয়েছে। চট করে ওটা পকেটে ঢুকিয়ে নিল। কেন জানে না, জিনিসটা ওকে এমনভাবে আকর্ষণ করেছিল সেটাও না নিয়ে পারল না। পরের দিন ফ্লাইটে করে বাড়ি ফিরল। চেকিংয়ের সময় বলল, এই পাথরটা সাধারণ একটা পাথর, বাড়ি ফেরার রাত থেকেই এই সমস্যা। নিচের ফ্ল্যাটে বাড়ির মালিক যতীনবাবু থাকেন। তার একটা পোষ্য ল্যাব্রাডর আছে। এমনিতে শান্ত স্বভাবের। প্রতিদিন সকালে অফিস যাওয়ার সময় সুদীপের সঙ্গে যতীনবাবুর কথা হয়। কেমন আছেন, ভালো আছেন, এই জাতীয় গোছের কথা। কিন্তু আজ উনি বললেন, দুদিন ধরে কুকুরটা খুব কাঁদছে, তাই রাতে ভালো ঘুম হচ্ছে না। কেউ মারা গেলে যেমন করে কাঁদে সেইভাবে কুকুরটা কাঁদছে। কালকে ডাক্তার দেখিয়ে আনলাম, পেটের কোনো গোলমাল হয়েছে কিনা। ডাক্তারবাবু বললেন কোনো সমস্যাই নেই, শুধু শুধু উটকো ঝামেলা। এমনিতেও ঈশ্বরের বিশ্বাসী হলেও অন্ধবিশ্বাস কুসংস্কারে আমল দেয় না। যাই হোক, ও অফিসে বেরিয়ে পড়ল। রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেকদিন সকালের ব্রেকফাস্টটা সেরে নেয়। একা থাকে, সকালে কিছু বানানোর ঝক্কি পোষায় না। এমনিতেও আলুর দম লুচি খায়। ছোটবেলা থেকে বাড়ির সবাই নিরামিষ খায়, তবে বাইরে এসে ও মাঝে মাঝে আমিষও খেয়ে নেয়। আজ কিন্তু মনে হলো আমিষ খেলেই হয়। দোকান থেকে কষা মাংস চেয়ে নিল। দুপুরেও মাংস দিয়ে লাঞ্চ সারলো, আর রাতেও মাংস রুটি কিনে আনলো। রাতে শুয়ে পড়ল, কিন্তু সেই একই ঘটনা। দুটোর পর জিনিসটা আবার ঠক ঠক করে শব্দ করছে। উফ, অসহ্য। বালিশ কানে চাপা দিয়ে শুয়ে পড়ল। একটু ঘুম আসতেই অদ্ভুত একটা স্বপ্ন দেখতে লাগলো। মনে হলো ও একটা জঙ্গলের মধ্যে আছে। দূরে কোথাও আলোর একটা আভা, মশালের আলো হবে হয়তো। আলোটা এগিয়ে আসছে। আলোর সঙ্গে সঙ্গে একটা শব্দ, চাপা গোঙানির মতো একটু একটু করে শব্দটা কাছে আসছে। হঠাৎ বিভ্রান্ত হয়ে ও কিছু খুঁজে চলেছে। একটু পরেই খুঁজে পেল পাথরটা। একদম একই রকম পাথর যেটা ও বাড়ি নিয়ে এসেছে। তারপরেই কিছু একটা ওর উপরে ঝাঁপিয়ে পড়লো, আর ও পড়ে গেল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। দেখলো বিছানার চাদর জড়াজড়ি করে ও মেঝেতে পড়ে আছে। না, আর নয়, পাথরটাকে আজই বিদায় করতে হবে। ওটাই যত নষ্টের মূল। সকালে বেরিয়ে অফিসের দিকে না গিয়ে ও মিউজিয়ামের রাস্তা ধরলো। ধর্মতলা হয়ে বাম দিকে রাস্তা ধরে হেঁটে গেল। কেন জানি না, ওর গাড়ি ছুটতে ইচ্ছেই করলো না। গেটে বলল যে সে পাথর বিশেষজ্ঞ যিনি আছেন তার সঙ্গে দেখা করতে চান। উনি বললেন ঠিক আছে, তবে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। এরপরে ওর ডাক পড়ল। একটা ছোট ঘরে ঢুকলো। চেয়ারে যিনি বসে আছেন তিনি অবাঙালি ভদ্রলোক। নেম প্লেটে লেখা প্রতাপ যাদব। আলাপ পরিচয়ের পর ভদ্রলোক জিনিসটা হাতে নিয়ে বললেন, পাথরটা কোথায় পেলেন? গোপনে নেওয়ার কথাটা না বলে সুদীপ বলল সে ভোপালে গিয়েছিল, জঙ্গলে কুড়িয়ে পেয়েছে।
উনি দেখে বললেন, এই জিনিসটা একটা বিশেষ আকারের গ্রানাইটের পাথর। এ 10,000 বছর আগে প্রলিথিক সময়ে, অর্থাৎ যখন মানুষেরা পাথর ব্যবহার করে শিকার করত সেই সময়ে। তবে জিনিসটা যেখানে পেয়েছেন সেখানে এ ধরনের পাথর পাওয়ার কথা নয়। তবে এটা আমার কাছে এখন থাক, ফোন নম্বরটা দিয়ে যান, আমি কোনো খবর হলে জানাবো। বাড়ি এসে সুদীপ নিশ্চিন্ত হলো। দুপুরে হোটেল থেকে খেয়ে এসেছিল, তাই ঘরে ঢুকে একটু ঘুম নিয়ে নিল। ঘুমটা ভালোই হলো। বিকেলে একটু কেনাকাটা করে সন্ধেতে এসে শুয়ে পড়ল। রাতে আজও একটা অদ্ভুত স্বপ্ন দেখল। আবার সেই আলো, এবার আরো কাছে। কেউ একজন সামনে দাঁড়িয়ে আছে, হাতে মশাল। অবয়বটা মহিলার, গায়ে কোনো পশুর ছাল, মাথা ভর্তি চুল। ওর দিকে এগিয়ে আসতে লাগলো। ভালো করে মুখ বোঝা যাচ্ছে না। হাতে সেই পাথরটা। হাত বাড়িয়ে ওকে দিতে চাইলো। ও হাত বাড়ালো, মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল। ও পাথরটা নিতেই মহিলা অবয়ব আবার দূরে সরে যেতে লাগলো। ও অস্ফুট স্বরে ডাকতে লাগলো, কিন্তু মুখ থেকে কথা বেরোলো না। কি ভাষায় কথা বলছে সেটাও বুঝতে পারলো না। এক ঝটকায় হঠাৎ ঘুমটা ভেঙে গেল। সুদীপ দেখল সারা শরীর ঘামে ভিজে গেছে। সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে ব্রাশ করতে করতে ভাবতে লাগলো, এটার মানে কি? স্নান করে বেরিয়ে পড়ে দৈনন্দিন কাজ শুরু করলো। কিন্তু সারা দিন স্বপ্নটা নিয়েই ভাবতে থাকলো। সন্ধেবেলা অফিস থেকে ফিরে সবে চা বানিয়ে টেবিলে রেখেছে, হঠাৎ মোবাইলে আননোন নাম্বারে একটি ফোন কল। নমস্কার। সুদীপ বাবু কথা বলছেন? আমি খোঁজ নিয়েছি। যে পাথরটা আপনি এনেছিলেন সেটা ওই জায়গা থেকে আরো 100 কিলোমিটার দূরের একটি জায়গার পাথর। জায়গাটার নাম রাইসান। ওখানকার পাথরের চরিত্র আলাদা। একই সময় হলেও ওই জায়গাটা ভীমবেটকার মতো নয়। ওখানকার গুফায় কোনো তসবির পাওয়া যায়নি। তার बदले गुफार गाয়ে छोटा छोटा छेद मिला है। ও রাইসান का जो लोगो था उसका कल्चर আলাদা ধরনের ছিল। এই দুটি জায়গার জনবসতির মধ্যে যোগাযোগের কোনো নিশান এতদিন পাওয়া যায়নি। হ্যাঁ, তবে আপনার আনা পাথর যদি ভীমবেটকা থেকে পেয়ে থাকেন, তবে বলতে হয় এটি দু জায়গার জনবসতি যোগাযোগের প্রথম প্রুফ। মাথা গুলিয়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি ডিনার সেরে নিয়ে ও আবার ঘুমানোর চেষ্টা করলো। যদি আবার কোনো স্বপ্ন দেখে এবং সেখান থেকে কোনো উত্তর খুঁজে পায়। প্রথম দিকে ঘুম আসছিল না, কিন্তু পরে কখন সে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারে। আবার স্বপ্নটা দেখতে লাগলো। কিছু মানুষ মশাল হাতে ছুটে আসছে, হাতে তাদের লাঠি। না, শুধু লাঠি নয়, লাঠির মাথায় সূচলো পাথর বাঁধা। পাথর দিয়ে বল্লমের মতো তৈরি করা হয়েছে। সেই বল্লম দিয়ে যেন কারোর দিকে তেড়ে যাচ্ছে ওরা। হ্যাঁ, হ্যাঁ, ওই তো সেই মহিলা, কোলে একটা বাচ্চা। আর তাদের বাঁচাতে একজন পুরুষ দাঁড়িয়ে আছে সামনে, নিরস্ত্র। হঠাৎ পুরুষটি কিছু একটা নিতে গুহার ভেতরে ঢোকার চেষ্টা করলো। তার আগেই একটা বল্লম পেছন থেকে তার কাঁধে গিয়ে বিঁধল, আরেকটা পিঠে। উল্টে পড়ে গেল সে। মহিলাটা চিৎকার করতে করতে ছুটে এলো, বল্লমগুলো পিঠ থেকে তুলে তাকে চিৎ করে শুধিয়ে দিল বুকের ওপর। আছড়ে পড়ে কাঁদতে লাগলো। অবদ্ধ ভাষায় কিছু একটা বলতে চাইছে বাকিদের, কিন্তু কেউ কিচ্ছু শুনলো না। তারাও কিছু বলছে, আর মেয়েটার হাত ধরে টানতে টানতে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। সুদীপের ঘুমের মধ্যে কিছু একটা বলতে গেল, কিন্তু কিছু বলতে পারল না। আবার ঘুম ভেঙে গেল, শরীর কাঁপছে। ভোর হয়ে এসেছে। গত 3 দিন ধরে যা দেখছে তা কিছুতেই মেলাতে পারছে না সুদীপ। আজও আর অফিস যাওয়া হবে না। মিউজিয়ামের দিকে গেল। প্রতাপ যাদবের সঙ্গে দেখা করতেই হবে। স্বপ্নগুলো কিছু একটা বলতে চাইছে। প্রতাপবাবু ব্যস্ত ছিলেন। একটু পরে এসে সুদীপকে সময় দিলেন। সুদীপই প্রথম জিজ্ঞাসা করল,
আচ্ছা, এই পাথরটা যে জায়গার, সেখানে যে জনগোষ্ঠী বাস করত, তাদের ব্যাপারে আমাকে কিছু একটু বলুন। প্রতাপবাবু এবার বললেন, আসলে রাইসান গুফার আরেক নাম डर की छतान। এর কারণ হলো वो गुफा वो छोटा था और वहाँ का जो लोग था वो छोटा छोटा परिवार समूह में रहते थे। এরা গুফামে থাকলেও ভীমবেটকা থেকে আলাদা ছিল এবং খতরনাকও ছিল। ওরা কোনো তসবির আঁকতো না। তাই ইয়ে আমরা ধরে নিতে পারি যে ইমাজিনেশন করাটাকে ওরা লাক্সারিয়াস বলে মনে করতো। আর দেওয়ালে যে গর্তগুলো পাওয়া গেছে, যারা যত বেশি শিকার করেছে তার একটি ওরা হিসেব রাখতো। তবে একটা কথা আপনাকে বলা হয়নি, ভীমবেটকার যে মেন গুহা ওর সামনে একটি जीवाश्म पावा गया। वो वो हड्डियाँ शायद कोई आदमी लोगों का था। এই কথা শোনার পর সুদীপ বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল। ও জিজ্ঞেস করলো, জীবাশ্মটি কোথায় আছে? ওই জীবাশ্মটি এখন পুনের মিউজিয়ামে আছে। সুদীপ অনেক অনুনয় বিনয় করে বলল যে পাথরটি সে নিয়ে যেতে চায়। প্রতাপবাবু জোর করলেন না, তার কারণ এখনো ওটা রেজিস্ট্রার খাতায় তোলা হয়নি। তাছাড়া ওটা যেহেতু কোনো আর্কিওলজিক্যাল খননের মাধ্যমে পাওয়া যায়নি, তাই ওটা সুদীপেরই। পরের দিনই ফ্লাইটের টিকিট কেটে পুনে পৌঁছালো। ওটা সাধারণ পাথর, পেপার ওয়েট হিসেবে ব্যবহার করে বলে কাস্টমে ছাড় পেয়ে গেল। ফ্লাইট থেকে নেমেই মিউজিয়ামের জন্য ক্যাব ধরল। মিউজিয়ামে ঢুকেই কিউরেটারকে জিজ্ঞেস করলো, ভীমবেটকার মানুষটির জীবাশ্ম কোথায় আছে? বাম দিকের একটি কাঁচ ঘেরা ঘরে ওটি রাখা। ধীর পায়ে এগিয়ে গেল সে। কাঁচ দিয়ে তৈরি একটি 6 ফুটের বাক্স। ভেতরে শুয়ে আছে 5 থেকে 5.5 ফুট উচ্চতার একটি মানুষের ফসিল। হাত পা শরীর সব পাথর হয়ে গেছে, মুখও বোঝা যায় না। পাশের দেওয়ালে তার সম্বন্ধে লেখা আছে, কবে পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, এইসব। কি মনে হতে ব্যাগ থেকে পাথরটা সে বার করলো। ঘরে কেউ নেই। এমনিতে এটি সপ্তাহের মাঝের একটি দিন, সকালবেলা। এমনিতে ঘরে কেউ নেই। সিসিটিভি ক্যামেরা যেদিকে আছে সেদিকে পিট করে কি মনে হতে পাথরটা কাঁচের দেওয়ালের এক পাশে শাটারটা সরিয়ে ঢুকিয়ে দিল চট করে। অন্যদিকে দেওয়ালে যে ছবিগুলো ছিল সেগুলোর দিকে তাকাতে তাকাতে এগিয়ে গেল সে। পাশের একটি দেওয়ালে সেই মানুষটা কেমন দেখতে ছিল তার একটা কম্পিউটার জেনারেটেড ছবি দেওয়া আছে। মুখটা গোঁফ দাড়িতে ভর্তি, তবু যেন খুব চেনা চেনা, যেন বহুবার দেখেছে। হঠাৎ পাশের কাঁচে নিজের প্রতিফলন দেখে চমকে উঠল সে। আরে, এ তো সে নিজেই! এক ঝলকে তার সমস্ত কিছু যেন মনে পড়ে যেতে লাগলো। ভীমবেটকা যে মানুষটা থাকতো সে তারই পুনর্জন্ম, আর মেয়েটি হয়তো তার তার স্ত্রী। তখন হয়তো বিয়ের ব্যবস্থা ছিল না, আর এভাবেই হয়তো তখনকার লিভ টুগেদার চলতো। প্রেম নিবেদনের জন্য হয়তো এরকম পাথর মেয়েটাই তাকে তার বাড়ির পাশে পাওয়া পাথর কেটে দিয়েছিল। দুই সম্প্রদায়ের মধ্যে মিল নেই বলে সুদীপের পূর্বজন্মের মানুষটাকে মেরে মেয়েটাকে নিয়ে চলে গিয়েছিল। সেদিন স্ত্রীকে বাঁচাতে গুহাতে এটাই খুঁজতে এসেছিল সে। তাই কি এ জন্মেই সুদীপ গুহাতে ঢুকেই এটা পেয়ে গিয়েছিল? তন্ময় হয়ে এইসব ভাবতে ভাবতে সে পেছন ফিরে ঘুরে দেখে পাথরটা এখন জীবাশ্ম হয়ে যাওয়া মানুষটার হাতে ধরা। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সে। সন্ধ্যের ফ্লাইটেই বাড়ি চলে এলো। প্রতাপবাবুকে বলল পাথরটা যেখানকার সেখানেই ফিরিয়ে দিয়ে এসেছে সে। না, তারপর থেকে আর সেই স্বপ্ন সে কোনোদিন দেখেনি। শেষ হলো আজকের গল্প প্রস্তর রহস্য। গল্পটিকে ভালো লাগলে শেয়ার করবেন এবং এরকম আরও নিত্য নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।